প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, পাঠ পরিক্রমায় আমরা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নক্তবিধান নিয়ে আলোচনা করব। আমাদের শুদ্ধ বানান শিখতে হলে যে টপিকগুলোর উপর খুব গুরুত্ব প্রদান করতে হয় তার ভিতর নক্তবিধান অন্যতম। ওকে, নক্তবিধান বলতে আমরা কি বুঝি? আমাদের বাংলা বর্ণমালায় দুটো ন আছে, একটা হচ্ছে মূর্ধন্য আর একটা হচ্ছে কি দন্ত্য। এই দুটো বর্ণের ব্যবহার নিয়ে আমাদের প্রায়শই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে মূর্ধন্যটা আছে এটা শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো জায়গায় এই মূর্ধন্যটা কি ব্যবহার হবে না। অর্থাৎ আমরা বলতে পারি তৎসম শব্দের বানানে এই মূর্ধন্যের যে সঠিক ব্যবহার, এর নিয়মকে আমরা কি নক্তবিধান বলতে পারি। ওকে, তাহলে আমরা পর্যায়ক্রমে কয়েকটা নিয়ম একটু দেখি। প্রথমে আমাদের যে নিয়মটা আসে সেটা হচ্ছে ট বর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য হয়। আমরা ট বর্গীয় যে বর্ণগুলো সেগুলো সবাই মোটামুটি জানি, তারপর একটু লিখে ফেলি। আমাদের ট বর্গীয় যুক্ত বর্ণে ট বর্গীয় বর্ণে আছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের যে ট বর্গীয় বর্ণ আমরা যদি ভুলেও যাই সহজে এখানে বলতে পারি যে ট বর্গের শেষে আমাদের মূর্ধন্য আছে, সুতরাং ট বর্গীয় বর্ণের সাথে যদি ন যুক্ত হয় সেক্ষেত্রে আমরা কি মূর্ধন্যের ব্যবহারটা করব। ওকে, আমরা কয়েকটা উদাহরণ একটু লিখি। আমরা যদি বলি ঘন্টা, ওকে ঘন্টা, এখানে একটু খেয়াল করি আমাদের একটা ন যুক্ত হয়েছে, এর সাথে যুক্ত হয়েছে ট এর সাথে। এর সাথে আমাদের কি ন যুক্ত হয়েছে, অর্থাৎ আমরা যে এখানে বললাম ট বর্গীয় যুক্ত বর্ণে কি হবে মূর্ধন্য হবে, সুতরাং এখানে আমাদের কি মূর্ধন্যের ব্যবহারটা আসবে। ট বর্গীয় যুক্ত বর্ণে আমাদের কি আসবে মূর্ধন্য আসবে। আরো যদি আমরা একটা উদাহরণ লিখি কাণ্ড, ডটাও আমাদের কি একটা ট বর্গীয় বর্ণ, যেখানে আমরা লিখেছি। আবার যদি বলি লণ্ঠন, হ্যাঁ লণ্ঠন, এখানে আমাদের মূর্ধন্য হয়েছে কেন? কারণ এখানে আমাদের কি ঠয়ের সাথে ন যুক্ত হয়েছে, অর্থাৎ ঠও কি একটা ট বর্গীয় বর্ণ, অর্থাৎ ট বর্গীয় যুক্ত বর্ণের সাথে সরাসরি কি হবে মূর্ধন্য হবে। আমাদের দ্বিতীয় যে নিয়মটা আছে রি, র, এর পর মূর্ধন্য হবে। রি রস্বয়ের পরে কি হবে মূর্ধন্য হবে। এখানে আমাদের রি বলতে রি এর সংক্ষিপ্ত রূপটা হবে। রি এর সংক্ষিপ্ত রূপ আমাদের কারের ভিতর আছে, যে রি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার, আর র এর সংক্ষিপ্ত রূপ হতে পারে এখানে আমাদের রফলা বা রে আর স, অর্থাৎ রি র স এরপরে যদি সরাসরি কোনো ন আসে সেক্ষেত্রে আমাদের মূর্ধন্যের ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি বলি ঋণ, হ্যাঁ ঋণ, এখানে ডি এর পরে সরাসরি কি আসছে ন আসছে, ডি এর পরে সরাসরি ন আসছে, সুতরাং এখানে আমরা কি ব্যবহার করব মূর্ধন্য ব্যবহার করব। কোরআন নিয়মে বলা আছে রি র স এর পরে সরাসরি ন আসলে সেখানে আমাদের কি মূর্ধন্যের ব্যবহার করতে হবে। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি তৃণ, হ্যাঁ তৃণ, এখানে আমাদের মূর্ধন্য কেন হয়েছে ওই রি এর পরে, কারণ এখানে আমরা কি ত এর সাথে রিকারটা ব্যবহার করছি, ত এর সাথে কি রিকারটা ব্যবহার করছি, আর এরপরে সরাসরি একটা ন আসছে, সুতরাং কি হবে মূর্ধন্য হবে। ঋণ, তৃণ, হ্যাঁ এরপরে আমরা যদি আরো লিখি কারণ, এখানে কেন মূর্ধন্য হবে কারণ এখানে র এর পরে সরাসরি ন আসছে, সুতরাং কি হবে মূর্ধন্য হবে। আরো উদাহরণ দেখতে পারি বর্ণ, হ্যাঁ অর্থাৎ র এর পরে কি আসছে মূর্ধন্য আসছে। ওকে, আমাদের একটা যুক্ত বর্ণ আছে, আমরা যদি লিখি উষ্ণ বা কৃষ্ণ, আমরা একটু খেয়াল করি কৃষ্ণ, এই যে যুক্ত বর্ণটা এটা কিন্তু অ্যাডিশনে প্রায়ই আসে এবং আমরা ভুল করে ফেলি, এখানে ইওটারে টেনে নিয়ে আসি, আসলে কিন্তু এখানে কি ইও বর্ণ নেই, এখানে আমাদের যুক্ত বর্ণটা মূর্ধন্য স আর মূর্ধন্য মিলে রয়েছে, অর্থাৎ এখানে মূর্ধন্যের ব্যবহার হয়েছে। তাহলে এইখানে আমাদের কি আসছে যে স এর পরে আমাদের কি আসতেছে মূর্ধন্য আসতেছে।
সুতরাং আমাদের এই নিয়মটা হলো রিরস হওয়ার পরে কি হবে, মূর্ধন্য হবে। আমরা নিয়ম যেমন তেমন পড়বো, কিন্তু উদাহরণগুলো একটু ভেঙে ভেঙে চর্চা করলে আমাদের নিয়মগুলো সহজেই মনে থাকবে। ওকে, আমাদের দ্বিতীয় নিয়মটা আমরা শিখলাম রিরস হওয়ার পরে সরাসরি মূর্ধন্য হয়, কিন্তু তৃতীয় যে নিয়মটা এখানেও আমাদের কি রি র স এর ব্যবহার চলে আসবে। দ্বিতীয় নিয়ম ছিল রিরস হওয়ার পরে সরাসরি মূর্ধন্য হয়, কিন্তু তৃতীয় যে নিয়মটা রিরস হওয়ার পরে আমাদের কিছু বর্ণ আছে। যেমন আমরা একটু লিখি প বর্গ, প বর্গ, স্বরধ্বনি, তারপর স ব হ অংশ। রিরস হওয়ার পরে যদি সরাসরি ন না এসে এই বর্ণগুলো থাকে, তারপরে যদি আমাদের কি আসে ন আসে, তখন আমাদের কি হবে, মূর্ধন্য হবে। হ্যাঁ, আমরা যদি একটা উদাহরণ আগে একটু লিখি, তারপরে নিয়মটা আবার ফিরে আসবো। যেমন আমরা যদি বলি কৃপণ, ওকে, কৃপণ, আমরা একটু খেয়াল করি, আমাদের একটু ভাঙি আগে। প্রথমে কি আছে ক, তার সাথে আছে রি, হ্যাঁ, তারপরে আছে প, তারপরে আছে কি মূর্ধন্য। ওকে, আমরা বলছিলাম দ্বিতীয় নিয়মে রি এর পরে সরাসরি ন আসলে আমাদের কি হবে, মূর্ধন্য হবে। কিন্তু তৃতীয় নিয়মে বলা আছে রি রস এর পরে সরাসরি ন না এসে এই ক বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ, স্বরধ্বনি বা এই বর্ণের যে কোনো একটা বর্ণ আসে, তারপরে আমাদের কি হবে, সরাসরি মূর্ধন্য হবে। যেমন আমাদের এখানে রি এর পরে কি আসছে, প আসছে। আমাদের প কই, এই তো প বর্গীয় বর্ণের প্রথম বর্ণটা হচ্ছে কি প, সুতরাং এরপরে আমাদের কি হবে, মূর্ধন্য হবে। হ্যাঁ, তাহলে রি রস হওয়ার পরে সরাসরি কি হবে, মূর্ধন্য। আরো একটা সহজ উদাহরণ আমরা একটু লিখি, হরিণ, হরিণ। এটা আমরা একটু ভেঙে দেখি। প্রথমে কি আছে, হ আছে, তারপর কি আছে, র আছে, র এর পর হরিণ, র এর পর আমাদের কি রস্যই আছে। আমরা এই বানানটার দিকে খেয়াল করলে আমাদের মনে হতে পারে যে রস্যইটা আগে, কিন্তু না, আমাদের যেহেতু উচ্চারণটা আগে দেখতে হবে। আমরা কি উচ্চারণ করি, হোর ইন, র এর পরে কি আছে, রস্যই আছে, এবং তারপরে কি হয়েছে, মূর্ধন্য হয়েছে। আমরা একটু নিয়মটার সাথে মিলাই দেখি যে র এর পরে আমাদের কি এই বর্ণের যে কোনো একটা বর্ণ আসলে তারপরে কি হবে, মূর্ধন্য হবে। আমাদের প্রথমে র ছিল, হ্যাঁ র আছে, এরপরে কি রস্যই আছে, রস্যইটা কোথায়, এই তো স্বরধ্বনি, রস্যইটা একটা স্বরধ্বনি, এরপরে ন আসছে, সুতরাং আমাদের কি হবে, মূর্ধন্য হবে। নিয়মটা আমাদের কাছে বইয়ে একটু ডিটেলস লেখা, তো আমরা যদি এভাবে সাজায় বুঝে লিখতে পারি বা উদাহরণগুলো চর্চা করি, নিয়মটা আসলেই কি অন্যান্য নিয়মগুলোর মতো এগুলোও কি সহজ। আমাদের নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা, ওইখানে দেখা মানে চতুর্থ যে নিয়মটা আছে ওইখানে বলা আছে যে স্বভাবতই কিছু কিছু শব্দে মূর্ধন্য হয়। যেমন চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, এই যে বর্ণগুলো আছে বা শব্দগুলো আছে, এখানে কি স্বভাবতই মূর্ধন্য হয়। এবং এটা এতটা গুরুত্বপূর্ণ যে বানান শুদ্ধিকরণে এগুলোর থেকে প্রশ্ন থাকে, এবং অনেক সময় আমাদের কি আসে যে নিচের কোনটায় স্বভাবতই মূর্ধন্যের ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করবো। একটা কবিতার মতো, তো আমরা যদি মুখস্থ না করতে পারি, কয়েকবার মন দিয়ে পড়লে আমাদের আসলে এগুলো মনে থাকে। এখানে ব্যতিক্রম কিছু কথা আছে। আমরা প্রথমে শিখছিলাম ত বর্গীয় যুক্ত বর্ণে আমাদের কি হয়েছিল, মূর্ধন্য হয়েছিল। কিন্তু এখানে যদি আমাদের ত বর্গীয় বর্ণ চলে আসে, আমরা একটু লিখে ফেলি, ত বর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য হবে না। যদি মূর্ধন্য না হয় তাহলে কোন হবে, অবশ্যই দন্তন্য হবে। আমরা ত বর্গীয় বর্ণগুলো একটু লিখে ফেলি। প্রথমে ত, থ, দ, ধ, দন্তন্য। আমরা প্রথম নিয়মটা শিখছিলাম যে ট বর্গীয় যুক্ত বর্ণ আমাদের কি ছিল, মূর্ধন্য হয়েছিল, ট, ঠ, ড, ধ, মূর্ধন্য। আমি প্রথমে বলছিলাম যে আমরা যদি ভুলেও যাই, ট বর্গের শেষে আমাদের কোন ন আছে, মূর্ধন্য, সুতরাং এর সাথে যে নটা যুক্ত হবে সেটা মূর্ধন্য হয়ে যাবে। ঘন্টা, কাণ্ড, লণ্ঠন, পাষাণ, রসন, অনেক বানান আছে। কিন্তু আমাদের এই যে নিয়মটা আমরা বললাম যে ত বর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য হয় না, সেখানে দন্তন্য হয়। এটাও ভুলে গেলে সমস্যা নেই, ত বর্গীয় বর্ণগুলো লিখলে শেষে কর্ণ পাচ্ছি, দন্তন্য পাচ্ছি, সুতরাং আমাদের কর্ণ হবে, দন্তন্য হবে। আমরা একটা উদাহরণ একটু দিই। যদি বলি দন্ত, এখানে আমাদের কর্ণ হয়েছে, দন্তন্য। কারণ কি,
এই যুক্ত বর্ণটা এখানে নয়ের সাথে আমাদের কি ত যুক্ত হয়েছে, নন্ত। ত বর্গীয় যুক্ত বর্ণ প্রথম বর্ণটাই কি ত, সুতরাং ত বর্গীয় যুক্ত বর্ণ আমাদের কর্ণ হবে, দন্তন্য হবে। আরো যদি লিখি ক্রন্দন, ক্রন্দন, এখানে আমাদের যে যুক্ত বর্ণটা নয়ের সাথে নয়ের সাথে কি আসছে, দ আসছে, দটা কই ত বর্গের ভিতর দ একটা আছে, সুতরাং আমাদের এখানে মূর্ধন্য হবে না, কর্ণ হবে, দন্তন্য হবে। ওকে, এরপরে যে নিয়মটা আসবে বিদেশি শব্দে, বিদেশি শব্দে মূর্ধন্য হয় না। আমরা প্রথমেই বলে রাখছি সংজ্ঞায় যে নত্যবিধান শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং আমরা সহজে এটা বলতে পারবো যে বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে হবে। আমরা পথে যাওয়ার মানে বাজারে বা মার্কেটে যখন যাই দেখি ফার্নিচার দোকানগুলোতে অধিকাংশ জায়গায় ফার্নিচার বানানো মূর্ধন্য দেওয়া। আমাদের যদি প্রথম যে নিয়মগুলো শিখলাম সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের কি মূর্ধন্যই আসে, হ্যাঁ, রয়ের পরে মূর্ধন্য আসে, সুতরাং আমাদের কি মূর্ধন্যটা আসা উচিত। কিন্তু এখানে আমরা মূর্ধন্যের ব্যবহারটা করতে পারবো না, কারণ কি এটা একটা বিদেশি শব্দ, ফার্নিচার একটা ইংরেজি শব্দ, সুতরাং এখানে মূর্ধন্য হবে না, আমাদের কর্ণ হবে, দন্তন্য হবে। আরো লিখতে পারি কর্নেল, হ্যাঁ, এই বর্ণগুলো বিদেশি শব্দ হয়, এখানে আমাদের কি হবে না, মূর্ধন্য হবে না। ওকে, এরপর আমরা বলতে পারি সমাসবদ্ধ পদে, সমাসবদ্ধ পদে মূর্ধন্য হয় না, দন্তন্য হয়, কর্ণ হয়, দন্তন্য হয়। সমাসবদ্ধ যে পদগুলো এখানে কখনোই আমাদের কি হবে না, মূর্ধন্য হবে না। যেমন আমরা যদি লিখি দুর্নীতি, এটা একটা সমাসবদ্ধ পদ, আমরা যখন সমাস শিখবো তখন আমরা এগুলো নীতির অভাব, দুর্নীতি। এরকম আছে ত্রিনয়ন, ত্রিনয়ন, সর্বনাম, এগুলো যেহেতু আমাদের কি সমাসবদ্ধ পদ, সেহেতু এখানে আমাদের কি মূর্ধন্য হবে না। এরপরে আরেকটা নিয়ম আমরা বলতে পারি ক্রিয়াপদ, ক্রিয়াপদে মূর্ধন্য হয় না, ক্রিয়াপদে কি মূর্ধন্য হয় না। যেমন আমরা যদি লিখি করেন, ধরেন, নিয়ম অনুযায়ী এখানে কিন্তু আমাদের কি মূর্ধন্য আসা উচিত, কারণ কি রয়ের পরে স্বরধ্বনি এ আছে, সুতরাং এখানে আমাদের মূর্ধন্য হওয়া উচিত ছিল, কিন্তু তা সত্ত্বেও এখানে আমাদের মূর্ধন্য হবে না, কারণ এটা কি একটা ক্রিয়াপদ। ক্রিয়াপদে আমাদের যদি নত্যবিধান নিয়মেও আসে, তারপরে আমাদের কি মূর্ধন্যের ব্যবহারটা আমরা করতে পারবো না। এর বাইরে আমাদের দুইটা একটা নিয়ম আমরা একটু শব্দ একটু লিখতে পারি, যেমন আমরা যদি বলি ধরন, এই বানান এত গুরুত্বপূর্ণ যে প্রায় পরীক্ষায় আমরা দেখছি, চাকরি পরীক্ষা বলি, অ্যাডমিশন বলি, এই বানানটা দিয়ে দেয়। হ্যাঁ, এখানে আমাদের কি দন্তন্য হবে, স্বভাবত এখানে দন্তন্য হবে, আমাদের এখানে মূর্ধন্যের ব্যবহারটা করতে পারবো না। আরো আছে সর্বনাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নত্যবিধান, সত্যবিধানের নিয়মগুলো। আমরা যদি নিয়মগুলো পড়ার সাথে সাথে উদাহরণগুলো একটু ভেঙে ভেঙে চর্চা করি, তাহলে কিন্তু খুব সহজেই এটা আমরা কি আয়ত্ত করতে পারবো। আর নত্যবিধান যদি আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, সত্যবিধান কিন্তু আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে, কারণ নত্যবিধানের যে নিয়ম, সত্যবিধানের সেই নিয়ম একদম একই, এখানে তেমন কোনো পার্থক্য আপনারা পাবেন না। আর যদি সুযোগ হয় পরবর্তী ক্লাসে আমি সত্যবিধানটা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে এ পর্যন্তই থাকবে, সবার জন্য শুভ।